আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি ডক্টর মোহাম্মদ মমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক পদার্থবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের সঙ্গে আজকের এই আয়োজনে এই পদার্থবিজ্ঞান ক্লাসে পুরো ক্লাসে আমি তোমাদের সঙ্গে থাকবো। আশা করি তোমরা সবাই প্রিভিয়াস যে ক্লাসটা নিয়েছিলাম আমরা ঈদের মধ্যে আগে, সেই ক্লাসটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা পড়ছিলাম জিওমেট্রিক্যাল অপটিক্স চ্যাপ্টার 7। তো আমরা সেখানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি অফ লাইট, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম। এবং ওয়েভ থিওরি অফ লাইট দিয়ে আমরা রিফ্রাকশন, লস অফ রিফ্রাকশন অ্যান্ড রিফ্লেকশন, আলোর প্রতিসরণ এবং প্রতিফলন এর সূত্রগুলো আমরা প্রুভ করেছিলাম। এবং তারপরে আমরা শুরু করেছিলাম ইন্টারফারেন্স অফ লাইট, আলোর চ্যাপ্টার। কারণ আমরা জানি আমরা এই চ্যাপ্টারের মধ্যে আলোকীয় যে ঘটনাগুলো আছে, অপটিক্যাল ফেনোমেনা, 6টা অপটিক্যাল ফেনোমেনার কথা আমি তোমাদেরকে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট অলরেডি পড়া হয়ে গেছে আমাদের। রিফ্রাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ, যেগুলোকে আমরা জিওমেট্রিক্যাল অপটিক্সে পড়েছিলাম। আর এখন আমরা আজকে থেকে যেটা শুরু করবো বা শুরু করেছি আমরা, সেটা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট, আলোর ব্যতিচার। ডিফ্রাকশন অফ লাইট, আলোর অপবর্তন। পোলারাইজেশন অফ লাইট, আলো সমবর্তন। এবং এর পরের যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 8, সেই চ্যাপ্টারের মধ্যে আমরা ফটোইলেকট্রিক ইফেক্ট, আমরা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা পড়বো আমরা ইন্টারফারেন্স অফ লাইট, আলোর ব্যতিচার। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা আলোকীয় ঘটনার কিন্তু একটা করে অর্থ আছে। এই অর্থগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের এই অংশটা পড়তে কিন্তু অনেক সহজ হবে আশা করি। যেমন রিফ্লেকশন মানে হচ্ছে ফিরে যাওয়া, এগুলো ঘটনা। তাহলে বলবো আলোর ফিরে যাওয়ার ঘটনাকে আলোর রিফ্লেকশন বলে, সহজ। রিফ্রাকশন মানে হচ্ছে দিক পরিবর্তন করা। রিফ্রাকশন শব্দের অর্থ হচ্ছে বেঁকে যাওয়া, বেন্ড করা। লাইট বেন্ড করে, কখন বেন্ড করে? যদি ভিন্ন দুটো মাধ্যম হয়, ডিফারেন্ট মিডিয়াম। তাহলে আলো কি করবে? এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তাদের যে সেপারেটর আছে, সেপারেটর মানে বিভেদতল, সেখানে তারা কি করবে? বেন্ড করবে বা দিক পরিবর্তন করবে। আলোর এই বেন্ড করা বা দিক পরিবর্তন করার আলোকীয় ঘটনাকে আলোর ইন্টারফারেন্স, রিফ্রাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ বলে। এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট। ইন্টারফারেন্স অফ লাইটের শর্ত হচ্ছে আলো মিলিত হওয়া। তাহলে ইন্টারফারেন্স শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া, আলো মিলিত হবে। আলো মিলিত হয়ে নতুন একটা ফেনোমেনা তৈরি করবে। সেই আলোকীয় সেই ফেনোমেনাকে আমরা বলবো ইন্টারফারেন্স অফ লাইট। এবং আমরা এটা পড়ার শুরুতে গত ক্লাসে সম্ভবত তোমাদের সামনে কোহেরেন্ট সোর্স নিয়ে আলোচনা করেছিলাম, কোহেরেন্ট সোর্স। এবং আমরা ওয়েভফ্রন্ট নিয়ে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে ওয়েভফ্রন্ট কি। কোহেরেন্ট সোর্সের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তবু আমি একটু রিভিউ করি যে সুসংগত উৎস, বাংলা এটাকে বলে সুসংগত, সুসংগত, সুসংগত উৎস, সুসংগত উৎস, উৎস এটাকে আমরা ইংরেজি গদিও করে অনেকে, সুসংগত উৎস বা কোহেরেন্ট সোর্স। কোহেরেন্ট সোর্স এই জিনিসটা আমাদের খুব দরকার ইন্টারফারেন্স অফ লাইটে। হ্যাঁ, দুটো আলো আসবে যারা কোহেরেন্টলি একে অন্যের সুসংগত। তারা কি করবে? একটা প্লেন বা সারফেস বা স্ক্রিনের উপর তারা মিলিত হবে। মিলিত হওয়ার পর তারা কি করবে? একটা অপটিক্যাল ফেনোমেনা তৈরি করবে। সেটাই আমরা আজকে অ্যানালাইটিক্যালি, ম্যাথমেটিক্যালি যেটাকে বলে, এন্ড থিওরিটিক্যালি আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। আশা করি খাতা কলম সবার সামনে আছে, আমরা লেখা শুরু করবো, আমরা বোঝা শুরু করবো, আমরা সবকিছু করবো এখন। তো এখন কি মনে করো, এটা হচ্ছে S1, কিন্তু মনোক্রোমেটিক সোর্স অফ লাইট। আমরা মনোক্রোমেটিক সোর্সটাকে ব্যবহার করব, নট ক্রোমেটিক লাইট। কারণ আমরা খুব ভালো করে জানি যে ডিসপারশন অফ লাইট, আলোর যে বিচ্ছুরণ হয়, কোন একটা প্রিজমের উপর যদি হোয়াইট লাইট পড়ে তাহলে সেখানে 7 কালার্স, রেইনবো তৈরি করে। ফলে এক একটা আলোর জন্য রেডিয়েশন, বিচ্যুতি বা এদের যে পাওয়ার, ডিসপারসিভ পাওয়ার এক এক রকমের হয়, রিফ্রাকশন এক এক রকমের হয়। ফলে এটা মেজার করা, অপটিক্যাল ফেনোমেনাটা ভালো করে দেখা, এটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। এই কারণে আমরা বলবো কি একটা সিঙ্গেল কালারের জন্য আমরা এটাকে বলছি কি মনোক্রোমেটিক লাইট, মানে একবর্ণীয় আলো আমরা ব্যবহার করবো। কারণ সোডিয়াম লাইট ইউজ করতে পারো তুমি, বা অন্য কোনো যে কোনো একটা রেড লাইট ইউজ করতে পারো, যে কোনো একটা সিঙ্গেল কালার। হ্যাঁ, তো মনোক্রোমেটিক সোর্স অফ লাইট S1। আর এটা হচ্ছে আরেকটা সোর্স যেটা হচ্ছে S2। ইট ইজ অলসো দ্য মনোক্রোমেটিক সোর্স অফ লাইট। এটাও একটা মনোক্রোমেটিক একবর্ণীয় আলো উৎস। এবং আমি দূরে একটা স্ক্রিন রেখে দিই, স্ক্রিন লিখলাম, স্ক্রিন ব্যাস। এখান থেকে কি করবে? লাইট এর প্রপাগেশন বা ট্রান্সমিশন হবে। এখান থেকে লাইটের প্রপাগেশন বা ট্রান্সমিশন। মনে করো এখান থেকে যে লাইটটা আসে তার ওয়েভলেন্থ λ1, এবং এখান থেকে যে লাইটটা আসে তার ওয়েভলেন্থ হচ্ছে λ2। এবং এখানে যে ফেজটা আছে, ফেজ, সেটা হচ্ছে φ1,
এখানে যে ফেজটা হচ্ছে সেটা হচ্ছে phi2 এবং এখানে ফেজ বলবো না, জাস্ট এই দুটো পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স ফর एग्जांपल phi1, এই দুটো পয়েন্টের মধ্যে ফেজ ডিফারেন্স ফর एग्जांपल সেটা হচ্ছে কত phi2। যদি এমন হয় যে এই পয়েন্টে যখন দুটো লাইট ওয়েভ যখন এ পয়েন্টে এসে এদের মধ্যে মিলন হলো, দেখা হলো, মিলিত হওয়া, কোইনসাইড করা হলো, তখন আমি যদি দেখি যে এখানকার phi1 phi2 and λ1 যদি হয় λ2, তাহলে আমরা বলবো এই দুটো সোর্স তারা একে অন্যের সুসংগত বা কোহেরেন্ট। অর্থাৎ কোহেরেন্ট সোর্স হচ্ছে এমন একটা সোর্স যেখান থেকে নির্দিষ্ট একটা দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্সে একই ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্যে দুটো লাইট এমিট করবে, তখন সেই রকম দুটো উৎসকে আমরা বলি হচ্ছে কোহেরেন্ট সোর্স। আবার একটা সোর্স দিয়েও কিন্তু কোহেরেন্ট বানানো যায়। এটা তো দুটো সোর্স দিয়ে আমরা বললাম যে কিভাবে কোহেরেন্ট হবে। আমরা একটা সোর্স দিয়ে এটাকে কোহেরেন্ট তৈরি করতে পারি, সেজন্য লাগবে হচ্ছে আমাদের একটা বিম স্প্লিটার, বিম বিভাজক। নাম শুনেছেন নিশ্চয়, বিম বিভাজক। বিম মানে হচ্ছে আলো যে যাচ্ছে, যে আলোর যে বিম মানে একটা রে, এটাকে আমরা বলছি অনেকগুলো রে যদি যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে লাইন বিম। এবং বিমটাকে স্প্লিট করার জন্য আমরা একটা বিম স্প্লিটার ব্যবহার করি, স্পেশাল একটা মেকানিজম। একটা বিম স্প্লিটার থাকবে, এরকম একটা বিম স্প্লিটার, এরকম একটা বিম স্প্লিটার থাকবে। আমি লিখে দিই বিম স্প্লিটার। এবার হোয়াইট লাইট বা মনোক্রোমেটিক সোর্স অফ লাইট থেকে আলো এখানে এসে পড়বে, তারপর এর একটা রিফ্রাকশন ঘটবে। হ্যাঁ, এটা মনে করা হচ্ছে S1। আবার এখান থেকে একটা রিফ্লেকশন হবে, এটা হচ্ছে কত S2। তাহলে লক্ষ্য করে দেখো যে এখান থেকে যে আলো দুটো বের হয়েছে, একটা হচ্ছে S1 একটা S2, এটা কিন্তু এটার ওয়েভলেন্থ যদি ল্যাম্ডা হয় তাহলে অবভিয়াসলি এই S1 এবং S2 উভয়েরই ওয়েভলেন্থ হবে হচ্ছে কত ল্যাম্ডা। তাহলে যদি হয় তখন এইরকম, এটাকে যদি একটা উৎস বলি, এটাকে যদি উৎস বলি, আমি যদি এখানে কোনো একটা স্ক্রিন যদি আমি রেখে দিই, হ্যাঁ স্ক্রিন, তাহলে এই দুটো লাইট যখন এখানে এসে পড়বে তখন এদের মধ্যে কি হবে, একটা নির্দিষ্ট ফেজ বা দশা এর আলো এবং নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের সেম তরঙ্গদৈর্ঘ্যের দুটো আলো সেখানে পতিত হবে। তাহলে একটা সোর্স থেকে কিন্তু আমরা এটাকে কোহেরেন্ট তৈরি করে নিতে পারি উইথ দি হেল্প অফ এ বিম স্প্লিটার, একটা বিম বিভাজক দিয়ে কাজটা করতে পারি। তো যাকে না ভবিষ্যতে যখন তুমি একটু আপার ক্লাসে পড়বা বা রিসার্চ লেভেলে যাবে তখন তুমি এগুলো দেখতে পাবা। তো এইরকম দুটো লাইট ওয়েভ যদি কোনো একটা স্ক্রিনের উপর পড়ে এইরকম শর্ত সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে। তবে একটা কথা এখানে বলার দরকার যে এখানে যে ওয়েভগুলো আছে তাদের অ্যামপ্লিটিউড বা বিস্তার যে সেম হতে হবে তা কিন্তু না, ওয়েভলেন্থ মাস্ট বি ইকুয়াল। তরঙ্গদৈর্ঘ্য সমান হতে হবে, ফেজ চেঞ্জটাও সেম হতে হবে, বাট অ্যামপ্লিটিউড সেম হতেও পারে, আবার প্রায় কাছাকাছি হতে পারে। এইরকম শর্ত সাপেক্ষে আমরা, এবং আরো কিছু শর্ত আমরা রেখে দিব যে এই দুটো সোর্সের মধ্যে ডিসটেন্সটা ভেরি স্মল কম্পেয়ার টু জিরো, অনেক অল্প দূরত্বে থাকতে হবে, ক্ষুদ্র দূরত্বে থাকতে হবে। এবং একটা সোর্স হবে একদম ভেরি খুব স্মল, সেটাকে আমরা বলি স্লিট। এটাকে আমরা কি বলি, স্লিট বলি, স্লিট বা চির, যেটাকে চির বলা হয়। আমরা যদি একটা সাদা কাগজ নেই বা একটা কাগজ নেই, তারপর যদি তার উপর একটা ধারালো ব্লেড দিয়ে যদি একটা টান দিই, তাহলে কাগজটা কি হবে, কেটে যাবে। কিন্তু কাগজ এতই ব্লেডটা এতই ধারালো এবং সূক্ষ্ম যে কেটে গেছে, আমি যদি কাগজটাকে টান টান করে রাখি তাহলে কেটে গেছে এটা কিন্তু বোঝা যাবে না, কারণ সেক্ষেত্রে তার কিন্তু দৈর্ঘ্যটা অনেক বড় কিন্তু উইথ বা প্রস্থটা ইজ ভেরি স্মল। কিন্তু দেখো সেখানে কিন্তু একটা কাটা অংশ তৈরি হয়েছে, লাইট পাস করবে, বাট খুব সূক্ষ্ম ছিদ্র দিয়ে লাইট পাস করবে। এমন সূক্ষ্ম ছিদ্রকে আমরা কি বলি, স্লিট বলি, স্লিট। তোমরা কি স্লিটের নাম শুনেছো এর আগে কখনো? দেখবা যে চোখের ডাক্তারের লেখা, অবশ্যই এখন লেখা থাকে না, আগে লেখা থাকতো। চোখের ডাক্তারের এখানে তার সাইনবোর্ডে লেখা থাকতো এখানে স্লিট ল্যাম্পে চক্ষু পরীক্ষা করা হয়। আগে, এখন অবশ্যই লেখা থাকে এখানে কম্পিউটারে চক্ষু পরীক্ষা করা হয়। আগে লেখা থাকতো এখানে স্লিট ল্যাম্পে চক্ষু পরীক্ষা করা হয়। দেখবা যে ডাক্তার, যখন তুমি যাওয়া চোখের ডাক্তারের কাছে, উনি একটা চশমা পরে তারপর তোমার চোখের মধ্যে আলো ফেলে চিকন সূক্ষ্ম একটা চিরের ভিতর দিয়ে ওটা তোমার ওই চোখের ভিতরে দেখার চেষ্টা করে। এইগুলোকে আমরা বলি হচ্ছে চির বা স্লিট। হ্যাঁ, তো যাই এইরকম ভাবে এইগুলো খুব সূক্ষ্ম হতে হবে, এদের মধ্যে দূরত্ব ভেরি স্মল, এটা এক নম্বর। দুটো চিরের মধ্যে দূরত্ব, দুটো উৎসের মধ্যে দূরত্ব অনেক কম হতে হবে। একটা উৎস ভেরি স্মল কম্পেয়ার অনেক সূক্ষ্ম হতে একটা চির হতে হবে। তারপরে হচ্ছে 3 নাম্বার, এদের ওয়েভলেন্থ সেম হতে হবে। 4 নাম্বার, এদের ফেজ ডিফারেন্সটা সেম হতে হবে। অ্যামপ্লিটিউড সেম হলেও অসুবিধা নাই, আর যদি পার্থক্য হয় সেই পার্থক্য যেন অনেক বেশি না হয়। এতগুলো শর্ত যদি ফুলফিল করে, এইরকম দুটো ওয়েভ যদি কোনো একটা স্ক্রিন বা পর্দার উপরে এসে পতিত হয়, তাহলে সেখানে কিছু ঘটনা দেখা যাবে। সেই ঘটনাগুলোই আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই। এই ঘটনাগুলো প্রথম অবজার্ভ করেছিলেন একজন সায়েন্টিস্ট নাম ইয়াং, এবং ইয়াং এর এই নাম অনুসারে একটা পরীক্ষা উনি সম্পন্ন করেছিলেন এই ব্যতিচার বা ইন্টারফারেন্স দেখার জন্য, যাকে আমরা বলি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তাহলে আমরা আজকে এখন ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কি সেটা আমরা নিয়ে একটু আলোচনা করব। ওকে,
তাহলে আমরা সবাই লিখে ফেলি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা ইয়াং এর দ্বিচির পরীক্ষা। সবাই দেখো ইয়াং এর দ্বিচির পরীক্ষা বা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়াং এর দ্বিচির পরীক্ষা লিখি ইয়াং এর দ্বিচির পরীক্ষা বা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এটা কি? আমাদের আসলে এরকম দুটো উৎস পাওয়া খুবই ডিফিকাল্ট, হ্যাঁ, যে যাদের ওয়েভলেন্থ এবং ফেজ সেম হবে। একটা টর্চ লাইট দুটো থেকে আলো বের হবে, দুটোর মধ্যে একই ব্যাটারি সেট করা হলো, দুটো থেকে দুটো যে কোহেরেন্ট সোর্স হবে এটা নিশ্চয়তা কিন্তু মানে দেয়া খুবই মানে কঠিন বিষয়। তাই আমরা করি কি, একটা সোর্স থেকে দুটো বানাই নিই বিম স্প্লিটার ব্যবহার করে। আমরা এখানে বিম স্প্লিটার ইউজ করবো না, এখানে স্লিট ব্যবহার করবো। স্লিট যেমন দেখো এটা হচ্ছে একটা প্লেন বা তল, এর উপর আমি দুটো ছোট্ট কাটা অংশ রেখে দিব, একটা এ একটা হচ্ছে কত বি। এটা কি বলে চিলের তল, হ্যাঁ, প্লেন অফ স্লিটের যে প্লেন। এবং এখানে থাকবে হচ্ছে একটা মনোক্রোমেটিক সোর্স অফ লাইট। এবং এটাকে করবো কি জাস্ট এদের মিডল, এর যে মিডল পজিশন সেখানে আমরা এটাকে রেখে দেব। ফলে আমি যখন এটাকে যখন আমি কি করব, আলো এখান থেকে মানে ট্রান্সমিশন হবে যখন, তখন টোটালের উপর পড়লে আলো এ এবং বি এর উপরে পড়বে ডেফিনেটলি। এবং এখান থেকে আলো কিন্তু বের হয়ে স্ক্রিনের উপর যাবে। এটা যেহেতু একটা স্লিট, তাহলে ইট বিহেভস লাইক এ পয়েন্ট সোর্স। ইট বিহেভস লাইক এ পয়েন্ট সোর্স। যেহেতু একটা চিল, তাহলে একটা বিন্দু উৎসের ন্যায় কিন্তু আচরণ করবে। তো বিন্দু উৎসের ন্যায় যদি আচরণ করে, আমরা খুব ভালো করে জানি যে বিন্দু উৎস থেকে যে ওয়েভ জেনারেট করে সেগুলো হচ্ছে স্ফেরিক্যাল শেপ, বৃত্তীয় তরঙ্গ, আমরা জানি সব। আচ্ছা, তো এখান থেকে দেখো বৃত্তীয় তরঙ্গ বা কি করবে, এরকম ওয়েভ জেনারেট করবে, এরকম ওয়েভ জেনারেট করবে এবং কি করতে থাকবে, এবং স্ক্রিনের উপর দিয়ে করতে থাকবে, ব্যাস স্ক্রিনের উপর পড়বে। এটা যে শুধু এখান থেকে বের হবে না, এটা থেকে তো একই সময় একই সময় বের হবে। এখান থেকে ওটাও একটা বিন্দু উৎসের ন্যায় আচরণ করবে, এখান থেকে যে ওয়েভগুলো জেনারেট করবে সেগুলো স্ফেরিক্যাল শেপ, এগুলো ব্যাস। এরকম যখন ঘটনা হলো, তাহলে কি হলো, যে এখান থেকে এই যখন আলো বের হচ্ছে তখন এ এবং বি বিহেভস লাইক এ কোহেরেন্ট সোর্স। এ এবং বি সুসংহত উৎস হিসেবে কাজ করছে, কারণ এখান থেকে যে ওয়েভ ছিল তার ওয়েভলেন্থ ল্যামডা, তাহলে এ এবং বি থেকে যে ওয়েভগুলো বের হবে তাদের দুটোরই ওয়েভলেন্থ ল্যামডা সেম থাকবে। হ্যাঁ, তারপর এখানে যখন এই ঘটনাগুলো ঘটবে, একটার পর একটা সুপারইম্পোজিশন হবে। সুপারইম্পোজিশন মানে পরিপালন করবে, তখন কি দেখবে? তখন আমরা দেখব পরে। আগে ইয়াং কি দেখেছিল? ইয়াং দেখেছিল সাকসেসিভলি, পর্যায়ক্রমিকভাবে স্ক্রিনের উপরে কি ছিল, ব্রাইট, তারপর হচ্ছে ডার্ক, আবার ব্রাইট, তারপর হচ্ছে আবার ডার্ক, তারপর হচ্ছে আবার ব্রাইট, তারপর হচ্ছে আবার ডার্ক, তারপর হচ্ছে আবার ব্রাইট, তারপর হচ্ছে আবার ডার্ক। সাকসেসিভলি পর্যায়ক্রমিকভাবে এরকম ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জ প্যাটার্ন এই স্ক্রিনের মধ্যে তুমি দেখতে পাবে। এটা একটা অপটিক্যাল ফেনোমেনন। আমি যে কোনো একটা ওয়েভকে এখানে রেখে দিলাম, আলোকে আরেকটা যে কোনো একটা আলোকে রেখে দিলাম, ইচ্ছা মতো রাখলাম, তারপর দুটোকে আমি টর্চ লাইট বলে আমি স্ক্রিনের উপর ফেললাম, তাহলে কিন্তু এই ঘটনা দেখা যাবে না। এই ঘটনা দেখার জন্য কি করতে হবে, এই সোর্স দুটোকে ভেরি মানে খুব ক্লোজ রাখতে হবে। এরা ভেরি স্মল কম্প্যাক্ট অর্থাৎ পয়েন্টস বিন্দু উৎসেনে আচরণ করবে, আই মিন এটা কোহেরেন্ট সোর্স হিসেবে কাজ করবে। তারপর সেখান থেকে আলো বের হবে, স্ফেরিক্যাল শেপ, এই ওয়েভগুলো বের হবে, একটার উপর একটা সুপারইম্পোজিশন হবে, তারপর তারা স্ক্রিনের উপর পড়বে এবং সাকসেসিভলি তুমি স্ক্রিনের উপর ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ প্যাটার্ন দেখতে পাবে। এরকম একটা আলোকীয় ঘটনা দেখেছিলেন কে? সায়েন্টিস্ট ইয়াং। ওনার নাম অনুসারে এই পরীক্ষাকে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা আলোর দ্বিচির পরীক্ষা বলা হয়, ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা বলা হয়। এইরকম একটা অপটিক্যাল ফেনোমেনা বা আলোকীয় ঘটনাকে আমরা আলোর ব্যতিচার বলি। আজকে যদি আলো মিলিত না হতো তাহলে কিন্তু এই ঘটনা দেখা যেত না। এই কারণে আমরা ব্যতিচারকে একটু বাংলায় নিজেদের মতো করে বলার চেষ্টা করি। ব্যতিচার শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া। তাহলে দুটো আলোকরশ্মি মিলিত হয়ে এরকম একটা ফেনোমেনা তৈরি করলো, যার কারণে এরকম একটা ব্যতিচারী জোড়া বা ইন্টারফারেন্স ফ্রিঞ্জ প্যাটার্ন, এগুলোকে আমরা ইংলিশে বলি কি ইন্টারফারেন্স ফ্রিঞ্জ প্যাটার্ন বা ব্যতিচারী ঝালক বা ব্যতিচারী রেখা তৈরি হলো। আমাদের উদ্দেশ্য এগুলো মেজারমেন্ট করা। দেখো এগুলো আমরা অনেক সময় বলি যে এই মনে হয় যে এটা কি কাজে লাগতে পারে আমাদের। এই যে আমরা যত রকমের ছবি তুলি, 2D 3D যত ছবি তুলি আমরা, সব ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ইন্টারফারেন্স অফ লাইট। যে 3D ছবি যদি তোলে তুমি মানে হলোগ্রাফি, সেখানে এগুলো এই টেকনোলজি ইউজ করা হয়। আবার আমরা ক্যামেরাতে ছবি তুলি, সেখানেও আমরা দুটো আলো ব্যবহার করি।
একটা হচ্ছে সরাসরি সোর্স থেকে, আর একটা হচ্ছে রেফারেন্স বিম। একটা হচ্ছে সোর্স থেকে আসে, একটা হচ্ছে রেফারেন্স বিম আসে। এই দুটো একটার উপর একটা যারা যখন মিলিত হয় তখন এই ব্যতিচারী রেখাগুলো সৃষ্টি হয়। ছবি তোলার কাজে এটা ব্যবহার করা, মানে ছবি তোলাতে এই টেকনোলজি ইউজ করা হয়। তো যাই এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্রাইট এবং ডার্ক হওয়ার কারণটা কি? এই কারণটা কিন্তু তুমি আজকে যে জানবা তা কিন্তু এটা কিন্তু অলরেডি তোমার জানা আছে। তোমরা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমরা একটা চ্যাপ্টার পড়েছিলে, চ্যাপ্টার 9 ওয়েভস। পড়নি সবাই? হ্যাঁ, পড়ছিলাম। সেখানে কিন্তু এরকম একটা ইয়ে ছিল, আমাদের একটা টপিক ছিল, সেটা হচ্ছে স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ। সেই স্টেশনারি ওয়েভে আমরা দুটো পয়েন্ট শিখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। একটা হচ্ছে সুস্পন্দ বিন্দু বা অ্যান্টিনোড, একটা ছিল নিস্পন্দ বিন্দু বা নোড। তো আজকের এই পড়া করতে গেলে কিন্তু ওই নোড আর অ্যান্টিনোড এটা কিন্তু আমাদের খুবই মানে দরকারি বিষয়, এটা আমাদের জানতে হবে। এবং আমরা সম্ভবত আমার যেটা মনে পড়ে, আমি যেদিন প্রথম তোমাদের ক্লাস নিয়েছিলাম সেদিনে কিন্তু আমি নোড এবং অ্যান্টিনোড নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে একটা বাঁশির মধ্যে, অর্গান পাইপের মধ্যে ওয়েভ ফর্ম করে কিভাবে, আমরা কিভাবে শব্দগুলো এত সুন্দর করে শুনি, সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছিলাম। আশা করি তোমাদের মনে আছে সেগুলো। তো সেটাকে আমরা ব্যবহার করবো। এবং প্রশ্ন জাগে যে কেন আজকে এখানে ডার্ক হলো, কেন আজকে এখানে ব্রাইট হলো। আমরা জানি যে একটা তরঙ্গ অন্য তরঙ্গের উপরে পরিপাতিত হলে এরা তরঙ্গদ্বয় কখনো সমদশায় কখনো বিপরীত দশায় মিলিত হয়। একটা তরঙ্গ অন্য তরঙ্গের উপর পরিপাতিত হলে তরঙ্গদ্বয় কখনো সমদশায় কখনো বিপরীত দশায় মিলিত হয়। তরঙ্গদ্বয় যখন সমদশায় মিলিত হয় লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হয়। হ্যাঁ, বলে অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ, বলে লব্ধি তরঙ্গের বিস্তার অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ ম্যাক্সিমাম হয়, উইল বি ম্যাক্সিমাম। এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে a প্লাস মাইনাস y সাইড। আর যখন একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর পরিপাতিত হয় তখন তরঙ্গদ্বয় আবার কখনো কি হয়, বিপরীত দশায় অপোজিট ফেজে মিলিত হয়। যখন বিপরীত দশায় মিলিত হয় তখন কিন্তু তাদের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড লব্ধি তরঙ্গের বিস্তারটা কিন্তু কত হয়, 0 হয়। তো আমরা কিন্তু এটা একটু দেখতে পারি। আমরা একটা লম্বা তরঙ্গের ছবি আঁকে, এটা আমাদের বোঝার বিষয়। হ্যাঁ, এটা একটু বোঝার বিষয়, আমরা একটু বুঝবো এখন যে এটা মনে করো একটা লম্বা ওয়েভ, বেশ বড় একটা ওয়েভের ছবি আঁকলাম আমি, ব্যাস। এটার জন্য অ্যামপ্লিটিউড a, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড a, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড a, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড a। এটাকে আমি বলবো হচ্ছে প্লাস a, এটাকে বলবো হচ্ছে মাইনাস a, এটাকে বলবো আমি প্লাস a, এটাকে বলবো মাইনাস a, কারণ এদের অ্যামপ্লিটিউড গুলো প্রত্যেক জায়গায় কিন্তু সেম। আমি এই পয়েন্টস গুলোকে ডিনার করতে পারি, বলতে পারি এটা 1, এটা হচ্ছে 2, তারপরে এটা হচ্ছে 3, তারপরে এটা হচ্ছে 4। একদম সিম্পল। আমরা জটিল অংশে যাচ্ছি না, আমাদের জটিল করে দেখার সুযোগ নাই কিংবা সময় নাই, সুযোগ নাই। আমরা একদম সহজ করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমি যেটা দেখি সেটা হচ্ছে, দেখো 1, 2, 3 and 4 এই পয়েন্টস গুলোর মধ্যে 1 and 2 লাইজ ইন দ্য সেম প্লেস। কারণ দেখো এটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 1 এবং 3 কিন্তু একই দিকে আছে। তাহলে একই দিকে যদি থাকে তাহলে আমরা বলবো সেম ফেজ বা সমদশা আছে। আবার দেখো ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্যাবস্থা থেকে নিচের অংশগুলো দেখো লাইজ ইন দ্য সেম প্লেস, তার নিচের দিকে আছে এবং দুটোর কিন্তু অ্যামপ্লিটিউড সেম। অর্থাৎ সাম্যাবস্থা থেকে 2 নম্বর পয়েন্ট যত গভীরে, সাম্যাবস্থা থেকে 4 নম্বর পয়েন্টটা কিন্তু তত গভীরে, লাইজ ইন দ্য সেম ফেজ, একই দশায় আছে। আবার সাম্যাবস্থা থেকে দেখো উপর দিকে 1 and 3 এরা কিন্তু সেম হাইট আছে, দুটো এরো হাইট a, এরো হাইট a, সো বলবো এরা হচ্ছে লাইজ ইন দ্য সেম ফেজ, একই দশায় আছে। তাহলে এটাও একই দশা, এটা একই দশা, তাহলে এরা সমদশা সম্পন্ন, এরা সমদশা সম্পন্ন। তাহলে 1 and 3 lies in the same phase, একই দশায় আছে। 2 and 4 lies in the same phase, তারা একই দশায় আছে, সমদশা সম্পন্ন। আবার লক্ষ্য করো 1 and 2, 1 তার মিড পজিশন থেকে যত উপরে হাইট যত, দেখো 2 কিন্তু সাম্যাবস্থা থেকে ঠিক তত গভীরে। তাহলে বলবো যে 1 and 2 lies in the opposite phase, 1 এবং 3 কিন্তু বিপরীত দশায় আছে। আবার দেখো 2 এবং 3 এরা কিন্তু বিপরীত অবস্থায় আছে, 3 এবং 4 বিপরীত। এটা সবথেকে সহজ পদ্ধতি মানে ফেজ গুলো বোঝার আর কি। তো এখন আমি যদি একই দিকে হয়, সেম ফেজে হয়, আমরা ভেক্টরে শিখেছিলাম দুটো ভেক্টর যদি একই দিকে যায়, একই সঙ্গে যদি থাকে, প্যারালাল টু ইচ আদার, মানে একই দিকে প্যারালাল, অপোজিটলি নয়, তাহলে কিন্তু এদের মধ্যে অ্যাঙ্গেলটা হয় কত ডিগ্রি, 0 ডিগ্রি। আবার দেখো এই যে 2 এবং 4 এরা কিন্তু সেম ফেজে আছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে থিটা ইকুয়াল টু হচ্ছে কত, 0 ডিগ্রি। তাহলে যদি দেখা যাচ্ছে যে যদি সেম ফেজে হয় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হয় 0 ডিগ্রি। এবং তোমরা আরো একটা জিনিস শিখেছিলাম ভেক্টর চ্যাপ্টার, মানে আজকে পড়তে গেলে আমাদের ভেক্টর মেকানিক্সও দরকার। আর সেখানে ছিল যে যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে এদের রেজাল্ট্যান্ট উইল বি ম্যাক্সিমাম, এবং সেটা ছিল আর ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু p প্লাস q। এবং দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের রেজাল্ট্যান্ট উইল বি মিনিমাম, সেখানে আমরা শিখেছিলাম আর মিনিমাম ইজ ইকুয়াল টু p মাইনাস q, আর p ডিফারেন্স q তুমি যেভাবে বলো না কেন। তাহলে আজকে আমাদের মধ্যে এখানে দেখো পয়েন্ট 1 এবং 3 এই দুটো পয়েন্টের মধ্যে একটা জিনিস পরিষ্কার লক্ষণীয় যে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, সো দে লাইজ ইন দ্য সেম ফেজ, একই দশায় আছে, সমদশা সম্পন্ন, একই দিকে আছে। তাহলে রেজাল্ট্যান্ট উইল বি ইকুয়াল টু প্লাস a ইজ ইকুয়াল টু হচ্ছে কত, প্লাস 2a প্লাস 2a।
আবার তুমি লক্ষ্য করে দেখো যে 2 and 4 লাইজ ইন দ্য সেম ফেজ, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত 0 ডিগ্রি। সো যদি 0 ডিগ্রি হয় তাহলে the resultant will be equal to -a equal to হচ্ছে কত -3। সো ইট ইজ ভেরি ক্লিয়ার, একদম পরিষ্কার যে দুটো ওয়েভ একটা যদি এরকম হয় বিপরীত দশা সম্পন্ন, যদি সমদশা সম্পন্ন যদি হয় তাহলে তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড উইল বি ইকুয়াল টু প্লাস মাইনাস টুয়াইস। এগুলো আমরা ওই চ্যাপ্টার পড়ার সময় কিন্তু লিখেছিলাম এগুলো, যে সুস্পন্দ বিন্দুর জন্য ক্যাপিটাল এ মাস্ট বি ইকুয়াল টু প্লাস মাইনাস টুয়াইস। তারপরে লিখেছিলাম স্পন্দ বিন্দুর জন্য নোডের জন্য আমরা লিখেছিলাম ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড উইল বি ইকুয়াল টু 0। আমরা কিভাবে লিখেছিলাম 0, কিভাবে লিখেছিলাম প্লাস মাইনাস 2a, সেটাই আমি জাস্ট একটু দেখালাম আর কি। আর 0টা কিভাবে হয় দেখো, 1 and 2 লাইজ ইন দ্য অপোজিট ফেজ, বিপরীত দশায় আছে। তাহলে আমি লিখি 1 and 2, 1 and 2 যদি হয় দেখো 1 যেদিকে 2 জাস্ট তার অপোজিট, সো অ্যাঙ্গেল বিটুইন 1 and 3 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার লক্ষ্য করে দেখো 2 and 3 লাইজ ইন দ্য অপোজিট ফেজ, এন্ড থিটা উইল বি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে থিটা 180 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি যদি হয় তাহলে এরা হচ্ছে কি বিপরীত দশায় আছে, অপোজিটলি ডিরেক্টেড, লাইক দিস। এটা হচ্ছে পয়েন্ট, এদিকে যাচ্ছে p আর জাস্ট এদিকে এটা হচ্ছে কত q ভেক্টর, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল ডেফিনেটলি 180 ডিগ্রি। সো অপোজিটলি যদি যায় তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। এন্ড 180 ডিগ্রি যদি হয় অপোজিট ফেজ যদি থাকে তাহলে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড উইল বি মিনিমাম এন্ড মিনিমাম উইল বি ইকুয়াল টু p minus q। সো রেজাল্টেন্ট উইল বি ইকুয়াল টু এটা হচ্ছে কত প্লাস a, এটা মাইনাস a, তাহলে প্লাস a মাইনাস a, প্লাস এখানে বললাম যে 1 1 আর 2 এর জন্য মাইনাস a ইজ ইকুয়াল টু 0। আবার দেখো 2 এবং 3 এর দিকে দেখো 2 হচ্ছে মাইনাস a লিখলাম, মাইনাস a আর হচ্ছে প্লাস a ইকুয়াল টু হচ্ছে কত 0। সো অপোজিট ফেজে যখন থাকবে তখন রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড উইল বি 0। তো এই হচ্ছে ওয়েভ মেকানিক্স এর মূল বিষয়বস্তু। তো ওয়েভ মেকানিক্স এটা তো ওয়েভ, তুমি এই যে ডিফ্রাকশন পড়বে, এরপরে পোলারাইজেশন পড়বে, এরপরে এখন ইন্টারফারেন্স পড়ছো, এগুলো সব কিন্তু ওয়েভ মেকানিক্স। তো ওয়েভের ব্যাকগ্রাউন্ড যদি আমাদের না থাকে তাহলে এটা আসলে এখানে এই ছবির মধ্যে, হ্যাঁ এই ছবির মধ্যে কেউ বুঝবে না যে কোথায় সেম ফেজ কোথায় অপোজিট ফেজ। এটা একটা মানে ধরে নেওয়ার একটা বিষয়, কিন্তু আমার মনে হয় ধরে নেওয়ার কোনো বিষয় নেই। আমাদের সামনে যদি এটা পরিষ্কার থাকে তাহলে এর মধ্যে কোথায় কি ঘটনা ঘটছে আমরা কিন্তু পরিষ্কার করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে একটা ওয়েভ যখন একটা ওয়েভের উপর দিয়ে সুপারইম্পোজিশন বা পরিপাতন ঘটে তখন তারা কি করে একই দশায় সমদশায় মিলিত হয়, কখনো তারা বিপরীত দশায় মিলিত হয়। যখন সমদশায় মিলিত হবে তাদের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড লব্ধি তরঙ্গের বিস্তার সব থেকে বেশি হবে। এরকম যদি আলোর যদি বিস্তার অনেক বেশি হয় তাহলে সেখানে বেশি আলো দেখা যাবে। এই সমদশায় মিলিত হওয়ার জন্য এই পয়েন্টসগুলোতে বেশি আলো দেখা যাচ্ছে, এগুলো বেশি আলো দেখা যাচ্ছে। তাহলে বেশি আলো দেখার কারণ হচ্ছে কি একটা তরঙ্গ অন্য তরঙ্গের উপরে পরিপাতিত হলে তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হয়, আর তরঙ্গদ্বয় যদি সমদশায় মিলিত হয় রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড বা লব্ধি তরঙ্গের বিস্তার কি হয় ম্যাক্সিমাম হয়। আর লব্ধি তরঙ্গের বিস্তার যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেখানে বেশি আলো দেখা যায়। এই কারণে এই পয়েন্টসগুলোতে কি হচ্ছে বেশি আলো বা উজ্জ্বল আলো দেখতে পাচ্ছি। এট দ্য সেম টাইম এইখানটাগুলোতে এই পয়েন্টসগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি কোনো আলো নাই, অন্ধকার। তাহলে এখানে কোনো অসিলেশন নাই মানে কি যদি অসিলেশন না থাকে তাহলে অ্যামপ্লিটিউড নাই মানে কি কোনো বিস্তার নাই মানে কি কোনো আলো নাই কখন যখন তারা বিপরীত দশায় মিলিত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে ওয়েভ যাওয়ার সময় যখন একটার পর একটা পরিমাপিত হচ্ছে তারা বিপরীত দশায় মিলিত হচ্ছে, আর বিপরীত দশায় মিলিত হলে লব্ধি তরঙ্গের বিস্তার কত হয় 0 হয়। আর লব্ধি তরঙ্গের বিস্তার যেহেতু 0 হয় তাহলে সেখানে কোনো আলো দেখা যাবে না। আর আলো যদি দেখা না যায় তাহলে সেই পয়েন্টগুলো কি দেখা যাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। তাহলে এরকম অন্ধকার হওয়ার কারণ হচ্ছে তরঙ্গদ্বয় বিপরীত দশায় আছে। আর এখানে আলোকিত দেখার কারণ হচ্ছে তরঙ্গদ্বয় একই দশায় আছে। তাহলে আমরা বলতে পারি যে একটি তরঙ্গ অন্য তরঙ্গের উপরে পরিপাতিত হলে তরঙ্গদ্বয় কখনো সমদশায় কখনো বিপরীত দশায় মিলিত হয়। তরঙ্গদ্বয় যখন সমদশায় মিলিত হয় লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হয়, ফলে সেখানে উজ্জ্বল আলো দেখা যায়। তরঙ্গদ্বয় যখন বিপরীত দশায় মিলিত হয় লব্ধি তরঙ্গের বিস্তার 0 হয়, ফলে সেখানে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, ডার্কনেস দেখা যায়। এই কারণে এইভাবে যে নতুন তরঙ্গ সৃষ্টি হয় সেটাই আমরা ইন্টারফারেন্স বা ওয়েভ বা আলোর ব্যতিচার বলছি। তাহলে আমরা ব্যতিচারের সংজ্ঞাটা কিভাবে বলবো? একটি তরঙ্গ অন্য তরঙ্গের উপর পরিপাতিত হলে তরঙ্গদ্বয় কখনো সমদশা কখনো বিপরীত দশায় মিলিত হয়। তরঙ্গদ্বয় যখন সমদশায় মিলিত হয় লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হয়, তখন উজ্জ্বল আলো দেখা যায়। তরঙ্গদ্বয় যখন বিপরীত দশায় মিলিত হয় লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য হয়, ফলে সেখানে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। আলোকীয় এই ঘটনাকে আলোর ব্যতিচার বলে। এই রেখাগুলোকে ব্যতিচারী রেখা বলে, ইন্টারফারেন্স ফ্রিজ বলে। এবং শর্ত থাকে এই দুটো ওয়েভ হতে হবে, দুটো ওয়েভের ওয়েভলেন্থ সেম থাকতে হবে, ফেজ ডিফারেন্স 0 হতে হবে, দুটো উৎসের মধ্যে দূরত্ব অল্প হতে হবে, একটা উৎস ভেরি স্মল কম্পেয়ার টু 0 হতে হবে। এদের অ্যামপ্লিটিউড বা বিস্তার সমান হলেও চলবে, না হলেও অসুবিধা নেই, তবে পার্থক্য যেন খুব বেশি না হয়। এই কথাগুলো মাথায় রাখার পর দুটো ওয়েভ যদি একটার উপর একটা সুপারইম্পোজিশন হয় তাহলে স্ক্রিন বা পর্দার উপর সাকসেসিভলি এইরকম অবস্থা তুমি দেখতে পাবে। আলোকীয় এই ঘটনাকে ইন্টারফারেন্স অফ লাইট বলা হয়। এখন বোঝা যাচ্ছে যে একবার সমদশায় একবার বিপরীত দশায় মিলিত হয়েছে।
তাহলে একবার সমদশা একবার বিপরীত দশা মিলিত হওয়ার কারণে আমরা এই ওয়েভটাকে আমরা ইন্টারফারেন্সকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে ইন্টারফারেন্স কয় প্রকার? দুই প্রকার। একটি তরঙ্গ অন্য তরঙ্গের উপরে উপরিপাতিত হলে তরঙ্গদের সঙ্গে সমদশা মিলিত হয়, অ্যামপ্লিটিউড বেশি হয়, বিস্তার বেশি হয়, আলো বেশি দেখা যায়। এটাকে আমরা বলি হচ্ছে গঠনমূলক ব্যতিচার, ইংলিশে যেটাকে বলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এবং একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর উপরিপাতিত হলে যখন বিপরীত দশা মিলিত হয় তখন সেখানে আলো দেখা যায় না, অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে, তখন আমরা এই ব্যতিচারকে আমরা বলি হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, বা ইংলিশে এটাকে বলি আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে ইন্টারফারেন্স হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, এক কনস্ট্রাকটিভ আর দুই ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ মানে বাংলায় বলছি এটাকে গঠনমূলক, আর ডিস্ট্রাকটিভ বলছি এটাকে বাংলায় কি বলছি? ধ্বংসাত্মক। তাহলে ব্যতিচার কয় প্রকার? দুই প্রকার। লিখে বলো, ব্যতিচার কয় প্রকার? দুই প্রকার, এক গঠনমূলক বা কনস্ট্রাকটিভ, দুই ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমি তো লিখে দিই ব্যতিচার দুই রকমের, একটা হচ্ছে গঠনমূলক, এখানে লিখি। হ্যাঁ, এক নাম্বার গঠনমূলক বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। নাম্বার 2 ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে কনস্ট্রাকটিভটা কখন হবে? যখন লব্ধি তরঙ্গের বিস্তার ম্যাক্সিমাম হবে। কত হবে? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম বিস্তারটা কত? প্লাস মাইনাস টুয়াইস। আর ডিস্ট্রাকটিভটা কখন হচ্ছে? যখন অ্যামপ্লিটিউড কত হবে? 0। এই হচ্ছে আমাদের ইন্টারফারেন্সের মূল মন্ত্র। এখন আমরা এটা দিয়ে অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট অফ ইন্টারফারেন্স, আমরা আলোর ব্যতিচারের গাণিতিক ব্যাখ্যাতে চলে যাব। তাহলে আমাকে বলো ব্যতিচারের জন্য কয়টা ওয়েভ লাগবে? দুইটা। ওকে, তাহলে আমরা লিখে ফেলি। লেখো অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট অফ ইন্টারফারেন্স বা ব্যতিচারের গাণিতিক সমীকরণ। লেখো ব্যতিচারের গাণিতিক সমীকরণ। ওকে, ইন্টারফারেন্স বা ব্যতিচারের জন্য লাইভ ওয়েভ লাগবে হচ্ছে কয়টা? দুইটা। তাহলে এখান থেকে আসবে একটা হলো S1, একটা হচ্ছে S2। এটা হবে, এখানে হবে আমাদের ইন্টারফারেন্স ফ্রিঞ্জ প্যাটার্ন, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ প্যাটার্ন সাকসেসিভলি এই ঘটনাগুলো ঘটতে থাকবে। তো একটার জন্য এর ওয়েভ যেটা আসে সেটাকে বলছি আমি y1, অন্যটাকে আমি বলবো হচ্ছে কত? y2। একটা y1 একটা y2। তাহলে এটাকে আমি লিখতে পারি y1 is equal to a sin of 2 pi by lambda bt minus x1, ইকুয়েশন নম্বর 1। তুমি এক কাজ করতে পারো, এখানে v না লিখে c লিখতে পারো, বিকজ এটা v মানে হচ্ছে মেকানিক্যাল ওয়েভ আর c মানে হচ্ছে কি বলবো এটাকে? ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে আমরা vt না বলে বরং বলি হচ্ছে ct। আমি v লিখলাম এই জন্য যাতে তোমার কাছে পরিচিত মনে হয়, যে এটা আমরা পড়ছিলাম প্রোগ্রেসিভ ওয়েভ ইকুয়েশন ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 9। আচ্ছা, এবং দ্বিতীয় ওয়েভের জন্য পাচ্ছি আমরা y2 is equal to হচ্ছে a sin 2 pi by lambda, আর এটা লিখবো আমরা ct মাইনাস হচ্ছে কত? x2, ইকুয়েশন নাম্বার 2। এবং এই দুটো ওয়েভের মধ্যে এখন কি হচ্ছে? সুপারইম্পোজিশন, উপরিপাতন হচ্ছে। উপরিপাতন নীতি অনুসারে এখন এটা সুপারইম্পোজিশন প্রিন্সিপাল, আমরা লিখবো y equal to y1 প্লাস হচ্ছে কত? y2। এটা আমাদের সবাই জানো, তোমরা পড়েছো এগুলো, উপরিপাতন নীতি, সুপারপোজিশন প্রিন্সিপাল পড়ানি? y equal to y1 প্লাস মাইনাস y2। দেখ আমরা সবসময় পজিটিভ, এই ম্যাগনিটিউডটাকে সবসময় পজিটিভ ধরে করব, y equal to y1 plus y2। তারপরে এখানে আমরা মানগুলো বসাই দিব, a sin of 2 pi by lambda, তারপরে bt, bt না, আমি বলবো ct মাইনাস হচ্ছে x1 প্লাস a sin of 2 pi by lambda, এখানে হবে ct মাইনাস হচ্ছে x2। তারপর আমরা এখান থেকে এটাকে কমন নিয়ে নিব, sin of 2 pi by lambda, তারপরে থাকবে ct মাইনাস x1 প্লাস sin of 2 pi by lambda, এখানে হবে ct মাইনাস হচ্ছে কত? x2। এবং এটা পরিষ্কার যে sin c প্লাস sin d এর ফর্মুলা চলে আসছে। তো sin c প্লাস sin d যদি হয় আমরা জানি 2 sin c প্লাস d by 2 cos c minus d by 2, এটাতে আমরা ভেঙে ফেলবো। তাহলে এখানে লিখবো আমি a, তারপর ফর্মুলা 2, তারপর sin, কমন থাকবে 2 pi by lambda, তাহলে এখানে থাকবে হচ্ছে ct minus x1 plus ct minus x2 ডিভাইডেড বাই হচ্ছে কত? 2। আর ফর্মুলা চলে আসবে cos 2 pi by lambda টা চলে আসবে, cos এর পরে 2 pi by lambda চলে আসবে কনস্ট্যান্ট, আর এখানে থাকবে ct minus x1 minus ct প্লাস হচ্ছে কত? x2 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা লিখব twice a sin of
sin of 2 pi by lambda এখানে যদি আমি লিখি cd cd 2cd 2cd by 2 মানে হচ্ছে কত cd মাইনাস আর এখানে থাকবে হচ্ছে x1 plus x2 divided by হচ্ছে 2 আর এখানে থাকবে cos এখানে cd cd ক্যান্সেল হয়ে যাচ্ছে আর 2 2 ক্যান্সেল হয়ে গেলে থাকে pi divided by lambda আর থাকবে হচ্ছে x2 minus x1 এটাকে বলছে আমরা রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড এটা হচ্ছে রেজাল্টেন্ট ওয়েভ এই দুটো ওয়েভের রেজাল্টেন্ট বা লব্ধি হ্যাঁ তো এখানে লক্ষ্য করা যাবে যে অরিজিনাল যে ওয়েভ আমাদের সেটা হচ্ছে সাইন ফাংশন ট্রিগোনোমেট্রিক সাইন ফাংশন সাইন ফাংশন তাহলে রেজাল্টেন্ট যেটা হওয়ার কথা সেটা তো একটা সাইন ফাংশন হবে যদি আমি এটা বলতাম cos ফাংশন এটা cos ফাংশন তাহলে রেজাল্টেন্ট যেটা হতো সেটা হতো একটা cos ফাংশন কারণ আমরা জানি দুই বা ততোধিক ভেক্টর মিলে নতুন একটা ভেক্টর হলে তাকে লব্ধি বলে তাই না তাহলে এটা এবং সমজাতীয় ছাড়া লব্ধি নির্ণয় করা যাবে গরু প্লাস ছাগল ইকুয়াল টু নাথিং বাট গরু প্লাস গরু ইকুয়াল টু গরু তাহলে সমজাতীয় জিনিস ছাড়া অ্যাড করা যায় না বিয়োগ করা যায় না গুণ করা যায় না ভাগ করা যায় না তাহলে এখানে যেহেতু সাইন ফাংশন সো রেজাল্টেন্ট উইল বি সাইন ফাংশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি cos ফাংশন আসছে প্রশ্ন হচ্ছে যে ম্যাথমেটিক্যালি cos আসলো কেন ওই ফিজিক্সের ঝামেলার কারণে আসছে কি ছিল সেখানে বলে একটা ওয়েভ অন্যের উপরে উপরিপাত বা সুপারইম্পোজিশন হওয়ার কারণে একটার উপর একটা উপরিপাতিত হওয়ার কারণে তারা কখনো সমদশায় কখনো বিপরীত দশায় মিলিত হয়েছে এই সমদশা বিপরীত দশায় মিলিত হওয়ার কারণে লব্ধি তরঙ্গের অ্যামপ্লিটিউড বা বিস্তারটা কখনো বেড়ে গেছে আবার কখনো জিরো হয়ে গেছে তাহলে দেখা যাচ্ছে যে একটা ওয়েভ আরেকটা ওয়েভের উপরে উপরিপাতিত হলে সুপারইম্পোজিশন হলে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডের উপরে বা লব্ধি বিস্তারের উপরে একটা ইফেক্ট বা প্রভাব পড়ে লব্ধি তরঙ্গের উপর একটা প্রভাব পড়ে এই কারণে এই লব্ধি বিস্তারের কারণে ওই cos ফাংশনটা আসছে এইজন্য cos ফাংশনটাকে আমরা রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড বা লব্ধি তরঙ্গের বিস্তার হিসেবে আমরা পরিচয় ঘটাই দিই তাহলে আমরা এখানে লিখব আমরা লিখব লেট বা ধরি ক্যাপিটাল A I mean resultant amplitude এটা cos ফাংশন cos of pi divided by lambda আর এখানে x2 minus x1 আর এর সঙ্গে আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে কত twice a তাহলে it becomes twice a cos pi lambda x2 minus x1 so equation then becomes y equal to a sin of 2 pi by lambda তারপরে থাকবে ct minus x1 plus x2 divided by 2 এটা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট আলোর ব্যতিচারের ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন কারণ আমাদের উদ্দেশ্য আসলে এই প্রেজেন্টেশন দেখানো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ব্রাইটনেস এন্ড ডার্কনেস উজ্জ্বল এবং অন্ধকার যে পোট্রি বা প্যাটার্ন তৈরি হচ্ছে এটা কন্ডিশন কোন শর্তে হচ্ছে ম্যাথমেটিক্যাল কন্ডিশন যদি বের করা না যায় তাহলে উইথ অর ডিফারেন্স অফ ফ্রিঞ্জ প্যাটার্ন একটা ব্যতিচারী রেখার উইথ এবং ডিফারেন্স কোনটাই আমি ক্যালকুলেশন করতে পারবো না তাহলে ক্যালকুলেশনের জন্য আমাদেরকে এর শর্ত ডিডিউস করে দিতে হবে এখন আমরা শর্তে চলে যাবো তো শর্তে যাওয়ার আগে আমি একটু বুঝতে চাই আশা করি তোমাদের লেখা হয়ে গেছে আমরা গঠনমূলক বা কনস্ট্রাকটিভের জন্য শর্ত খুঁজতে চাই এবং গঠনমূলক হবে না কি ধ্বংসাত্মক হবে কনস্ট্রাকটিভ অর ডিস্ট্রাকটিভ ইট ডিপেন্ডস অন দা রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড এটা কনস্ট্রাকটিভ হবে না ডিস্ট্রাকটিভ হবে গঠনমূলক হবে নাকি ধ্বংসাত্মক হবে ইট টোটালি ডিপেন্ডস অন দা রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড এটা সম্পূর্ণ নির্ভর করবে লব্ধি তরঙ্গের বিস্তারের উপরে এন্ড আমরা জানি ইফ a plus minus is equal to plus minus twice a তাহলে এখানে হবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এন্ড ফর দ্য ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স a must be equal to 0 এখান থেকে আমরা আমাদের কন্ডিশনটা আমরা একটু বের করে নেব ওকে তাহলে আমরা একটু লিখি সবাই গঠনমূলক ব্যতিচারের শর্ত লেখো কন্ডিশন ফর দি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচারের শর্ত কথা বোঝা যাচ্ছে তো বুঝতে পারছো আমার কথাগুলো বোঝা না গেলে আমাকে জানাও যে আমি বুঝতে পারছি না বা হ্যাঁ এগুলো একটু বলতে হবে আমাকে আর হচ্ছে শব্দ শোনা যাচ্ছে তোমরা ঢাকা শহরের বাইরে যারা আছে তারা শুনতে পাচ্ছ সব বুঝতে পারছো লেখাগুলা ওকে তাহলে এখন আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক যেটাকে বলছি আমরা গঠনমূলক ব্যতিচার এটার জন্য আমরা খুব ভালো করে জানি যে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড মাস্ট বি ইকুয়াল টু প্লাস মাইনাস টুয়াইস আজকে শিখলাম কিন্তু ফার্স্ট টাইম শিখে নিয়েছি না শিখে পড়ি নাই আচ্ছা তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই a বিকাম a হচ্ছে কত টুয়াইস a cos pi divided by lambda দেন x2 মাইনাস হচ্ছে কত x1 is equal to plus minus twice a তাহলে এখান থেকে 2 এটাকে ক্যান্সেল করে দিই cos pi by lambda তারপরে x2 minus x1 is equal to হচ্ছে plus minus 1 plus minus 1 কি আমরা জাস্ট অ্যাবসলিউট ভ্যালুটা বিবেচনা করব cos pi divided by lambda x2 minus x1 is equal to হচ্ছে plus 1 তো
এটার একটা ট্রিগোনোমেট্রিক সলিউশন আমাদের আসতে হবে। তোমরা অলরেডি ম্যাথমেটিক্স হয়তো পড়ে ফেলেছো ট্রিগোনোমেট্রিক সলিউশন কিভাবে করতে হয়। sin θ sin আলফা হলে θ = n phi, cos θ sin θ sin আলফা হলে θ = n pi plus minus 1 to the power n alpha, এগুলো ম্যাথমেটিক্সে শিখেছো। sin θ 0 হলে θ = n pi, cos θ 0 হলে θ = twice n plus 1 pi by 2, এগুলো আমাদের সব ম্যাথমেটিক্সে কিন্তু শেখা। আমরা একটু ডান পাশে 0 করে নিলে আমাদের সুবিধা হয়। আমি এই ইকুয়েশনটাকে এইভাবে লিখতে চাই, sin pi divided by lambda x2 minus x1 is equal to কত 0। sin যে অ্যাঙ্গেলের জন্য cosine যে অ্যাঙ্গেলের জন্য মান 1, sin একই অ্যাঙ্গেলের জন্য মানটা কিন্তু 0। সো sin θ যদি 0 হয় তাহলে obviously লেখা যেতে পারে থিটা, I mean pi divided by lambda x2 minus x1 then becomes হচ্ছে কত n pi, because mathematically we know sin θ, if sin θ = 0 then θ = n pi, যদি sin θ 0 হয় θ = n pi, this is the trigonometric solution of sin function। তো যাক, আমরা এখান থেকে আমাদের কাজটা হচ্ছে কি, জাস্ট পাথ ডিফারেন্সটা ক্যালকুলেশন করা। we have to calculate the path difference between two f's, x2 minus x1 is equal to n lambda। তাহলে এদের মধ্যে পাথ ডিফারেন্সটা হচ্ছে n lambda। তাহলে পরিষ্কার যে ইন্টারফারেন্স এর মধ্যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনটা হচ্ছে যদি দুটো ওয়েভ বা তরঙ্গের মধ্যে পাথ ডিফারেন্স n lambda হয় তাহলে সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনগত ব্যতিচার হবে। খেয়াল রাখতে হবে, এগুলো এমসিকিউ থাকবে, আমরা অবশ্যই পড়ি না, এগুলো না করে আমরা পরীক্ষা হলে চলে যাই। তারপরে আসা পরীক্ষায় যে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর দ্য কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, গঠনমূলক ব্যতিচারের শর্ত কি, এমসিকিউ আসতে পারি না। তো এইগুলো পারতে গেলে ওই শুধু ওই এমসিকিউ মুখস্থ করে গেলে হবে না, বই পড়তে হবে, বইয়ের থিওরি পড়তে হবে, থিওরি বুঝতে হবে, তাহলে তুমি এমনি পারবে, পড়তে হবে, তখন আর পড়তে হবে না। এখন আমরা চলে যাবো একটু ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মকে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক। ব্যতিচার এবং ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য আমাদের জানা আছে we have a must be equal to 0, I mean twice a cos pi divided by lambda, then x2 minus x1 becomes 0। তাহলে এখান থেকে লিখবো আমি cos of pi divided by lambda x2 minus x1 is equal to হচ্ছে কত 0। আর আমরা একদম it is very clear যে cos θ যদি 0 হয় θ equal to twice n plus 1 pi by 2, so trigonometric solution of cos function pi by lambda x2 minus x1 is equal to হচ্ছে twice n plus 1 হচ্ছে pi divided by 2। তাহলে এখান থেকে আমরা পাথ ডিফারেন্সটা ক্যালকুলেশন করব, x2 minus x1 equal to twice n plus 1 হচ্ছে কত lambda divided by 2। তো পরীক্ষার সময় এটাও তো আসে যে what is the condition for the destructive interference, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি। তাহলে তুমি কি লিখবে যে দুটো তরঙ্গের মধ্যে বা ওয়েভের মধ্যে যদি পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য যদি হয় twice n plus 1 pi by 2 সরি lambda by 2, তাহলে সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এরকম ওয়েভের এই করে করা যায় যে x2 minus x1 আমরা একটু দেখতে পারি এরকম যে এই হচ্ছে একটা ওয়েভ আর এই হচ্ছে একটা ওয়েভ, ব্যাস এই যখন যাচ্ছে তার জন্য এই অংশটাকে আমরা বলছি অ্যাকর্ডিং টু প্রোগ্রেসিভ ওয়েভ x1, আর এটাকে বলছি আমরা হচ্ছে কত x2। তাহলে এদের মধ্যে পাথ ডিফারেন্স উইল বি ইকুয়াল টু কত x2 minus x1। এই x2 minus x1 যদি হয় n lambda তাহলে এখানে হবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর যদি হয় x2 minus x1 equal to twice n plus 1 lambda by 2 তাহলে এটা হবে হচ্ছে destructive interference, and this is the analytical treatment of interference of light waves। এটা হচ্ছে আলোর ব্যতিচারের জন্য গাণিতিক শর্ত। তাহলে গঠনমূলক ব্যতিচারের শর্ত হচ্ছে পথ পার্থক্য হচ্ছে n lambda, আর ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হচ্ছে পথ পার্থক্য twice n plus 1 lambda divided by 2। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এটা শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব হচ্ছে এই যে ফ্রিঞ্জ প্যাটার্ন এর মধ্যে যে ফ্রিঞ্জের ডিফারেন্স আমরা বলি ব্যবধান, ব্যতিচার ব্যবধান নির্ণয় করো আর ব্যতিচার প্রস্থ নির্ণয় করো। এটা নির্ণয় করতে গেলে আমরা পরীক্ষার সময় একদম এলোমেলো হয়ে যায় যে কখন আমি নিচেই 2D ব্যবহার করব, কখন আমি নিচেই শুধু D ব্যবহার করব, কখন আমি 2D ব্যবহার করব, কখন আবার 4D ব্যবহার করব, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের একটা জটিল অবস্থা সৃষ্টি হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, মাথা খারাপ কি চাই আর কি লিখি আমরা, জাস্ট এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো আজকে। হ্যাঁ, তাহলে এটার জন্য আমরা প্রথমে লেখো সবাই ব্যতিচারী ডোরার প্রস্থ অবলিক ব্যবধান, লেখো ব্যতিচারী ডোরার প্রস্থ অবলিক ব্যবধান।
উইডথ এন্ড ডিফারেন্স আমরা ক্যালকুলেশন করব। এই নিয়ে আমাদের মধ্যে একটা মানে জটিল অবস্থা সৃষ্টি হয়। হ্যাঁ, আমরা আগে একটু ক্যালকুলেশন করি, তারপর আমরা ছবির ভিতর দেখবো আসলে কোনটাকে উইডথ বলে আর কোনটাকে ব্যবধান বলে। কখন আমি নিচে 2D লিখবো, কখন 2D লিখবো, কখন 4D লিখবো, কখন 6D, কখন 8D এন্ড সো অন, মানে ঝামেলা মুক্ত হয়ে যাবো। এই জন্য আমরা কি করবো, একটা স্কেচ তৈরি করি। স্কেচটা তাহলে আমরা একটা জিনিস আমরা অন্তত শিখলাম যে পাথ ডিফারেন্সটাই হচ্ছে আসল। দুটো ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্সই ঠিক করে দেয় যে কখন অন্ধকার হবে আর কখন উজ্জ্বল হবে। সবসময় আমরা ওয়েভকে যখন পাস করাবো তখন আমরা পাথ ডিফারেন্সের দিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করি, তাহলে আশা করি এই প্রবলেম থাকবে না। আমরা একটা স্কেচ করি, একদম সহজ, একেবারে ক্লাস 9-10 তোমরা যারা পিথাগোরাস পড়েছিলেন ওইটুকু জানলে হবে। এটা হচ্ছে একটা প্লেন, এটা হচ্ছে একটা মনোক্রোমেটিক সোর্স অফ লাইট এবং এর মধ্যে দুটো কোহেরেন্ট সোর্স দেওয়া আছে A and B। এই দুটো কোহেরেন্ট সোর্সের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে কত d। বাস, ইন্টারফারেন্সটা একটু ভালো করে বুঝতে হবে এই কারণে, কারণ ডিফ্রাকশনটা কিন্তু জাস্ট অপোজিট টু দিস ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স শব্দের অর্থ করা, মিলিত হওয়া, আর ডিফ্রাকশন শব্দের অর্থ হচ্ছে আলো ছড়িয়ে পড়া, জাস্ট অপোজিট। তাহলে ইন্টারফারেন্সটা হচ্ছে দুটো আলো মিলিত হওয়া, আর ডিফ্রাকশন শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, জাস্ট উল্টা। তা আমরা একটু ভালো করে বুঝি। আর দূরে রাখবো হচ্ছে আমরা একটা স্ক্রিন, স্ক্রিনটা হচ্ছে বলবো ক্যাপিটাল ডি, আর এটা হচ্ছে ছোট ডি। খেয়াল রাখবেন থিওরি পড়ার সময় যেহেতু আমাদের এগুলো দিয়ে প্রবলেম সলভ করতে হবে এবং আমাদের যে ক্রিয়েটিভ কোশ্চেন আসে, ক্রিয়েটিভ কোশ্চেন কিন্তু এইসব জায়গা থেকে আসবে, মানে সম্ভব আসবে, মানে আসার সম্ভাবনা বেশি, আসবে কনফার্ম না, এখান থেকে সম্ভাবনা বেশি থাকবে। আমরা খেয়াল রাখবো সবসময় যে দেখো স্লিট বা চিরের যে প্লেন বা তলটা আছে, আর এটা হচ্ছে স্ক্রিন, লিখে দিই স্ক্রিন, স্ক্রিন, স্ক্রিনের প্লেন, প্লেন অফ স্ক্রিন। এই স্ক্রিনের প্লেন আর চিরের যে প্লেন, এই দূরত্বটা কিন্তু সবথেকে বেশি, তার থেকে বেশি এই দেখো এ আর বি থেকে বেশি। তাহলে এ কিন্তু ভেরি 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 স্মল কম্পারিজন, কাছাকাছি, শূন্যের কাছাকাছি এমন দুটো জায়গা। এই যেহেতু এই দূরত্ব ছোট তাই এটাকে বলছে আমরা ছোট ডি, আর এটা বড়, এটাকে আমরা বড় ডি বলি। অনেক বইয়ের মধ্যে এইখানে লিখছে 2D, তখন একটা জটিল অবস্থা সৃষ্টি হয়। তোমার এসব 2D 3D 4D তে যাওয়ার দরকার নেই, তুমি লিখবা ছোট ডি আর এটা লিখবা বড় ডি, তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা যখনই 2D লিখি তখনই আমাদের একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়, কি দরকার 2D করার, আমরা ডি করি, একদম সিম্পল, ছোট দূরত্ব ছোট ডি, বড় দূরত্ব বড় ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আলো এসে এ এবং বি এর উপর পড়বে পড়বে পড়বে, এবং এখান থেকে আলো চলার ধর্মপথে সরল পথে এখানে স্ক্রিনের উপর পড়বে একটা পি একটা কিউ, বলে পি কিউ অংশ আলোকিত অংশ তৈরি করবে। এবং 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 এমন পরিষ্কার, যেহেতু এ বি এর মাঝখানে রেখেছি আমি কাকে, এস কে, কেন পাথ ডিফারেন্স তো তোমার সেম থাকতে হবে নাকি, ফেজ ডিফারেন্স এর করতে গেলে পাথ ডিফারেন্স সেম থাকতে হবে। এই জন্য আমরা এটাকে মিডলে রাখবো। তাহলে মিডল পয়েন্ট যদি সি হয় তাহলে বলবো সিটা হচ্ছে সবথেকে বেশি আলোকিত জায়গা। তাহলে ইন্টারফারেন্স ব্যতিচারে এই সি পয়েন্টটা হচ্ছে সবথেকে বেশি উজ্জ্বল, সবথেকে বেশি উজ্জ্বল। তাহলে ডিফ্রাকশনে কি হবে, সি পয়েন্ট হবে সবথেকে অন্ধকার। এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখলে আশা করি এরপর যখন তুমি ডিফ্রাকশন পড়বা, আর ডিফ্রাকশন পড়ার জন্য তুমি একাই যথেষ্ট, কারণ একই পড়া, শুধুমাত্র পার্থক্য হচ্ছে ইন্টারফারেন্সের সিটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমা বলে এটাকে, কেন্দ্রীয় চরম, আর ডিফ্রাকশন বা আলোর অপবর্তন আমরা বলবো সেন্ট্রাল ডার্ক ম্যাক্সিমা, কেন্দ্রীয় অবম। এই হচ্ছে পার্থক্য। তাহলে শর্তগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা যাক, এখান থেকে আমরা যেহেতু ইন্টারফারেন্স ব্যতিচার, তাহলে আমরা কাজ করবো সেটা, এবং খুব ভালো কথা, তাহলে এটাকে আমরা বলে ফেলতে পারি ইজিলি দিস ইজ মাস্ট বি d/2, আর এটা হচ্ছে কত d/2। এই বইয়ের মধ্যে করছে কি, এই d/2 নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়, হতে পারে এরকম একটা সন্দেহ করে এখানে এটাকে 2D করা হচ্ছে। এই 2D করলে কি হয়, এটাকে d আর এটাকে d করে, কিন্তু এইটা করার দরকার নেই, এটাই সবথেকে সহজ পদ্ধতি। মনে রাখো ছোট d আর বড় d। এবং আলো কি করবে, এ থেকে আরেকটা আলো এসে পড়বে আর পয়েন্টে, আর বি থেকে আলো এসে আরেকটা পড়বে আর পয়েন্টে, ব্যাস। বলে আর বিন্দুতে কি হবে, উজ্জ্বল এবং অন্ধকার প্রকৃতি সৃষ্টি হতে পারে, বাট আমরা জানি না এই দূরত্বকে আমরা বলবো কত, x। সি যদি হয় সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমাম, তাহলে অবশ্যই সি এর পরে সাকসেসিভলি কি হবে, পর্যায়ক্রমিক অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল প্রকৃতি সৃষ্টি হতে থাকবে। তাহলে আমি ছবিটা এখানে এঁকে ফেলতে পারি ইজিলি এই ছবিটা এঁকে ফেলতে পারি। সিটা হচ্ছে কি সেন্ট্রাল ব্রাইট ম্যাক্সিমাম, এটা ব্রাইট, এরপরটা হবে কি ডার্ক, তারপরটা কি হবে ব্রাইট, তারপরটা হবে কি ডার্ক, তারপরটা হচ্ছে কি ব্রাইট, তারপরটা হবে কি ডার্ক। এই চিত্র অনুসারে আটটা ডার্ক হয়ে গেছে, আটটা ব্রাইট হতে পারে, আর ডার্ক হবে না ব্রাইট হবে, it totally depends on the path difference between AR and BR। আমি করব কি AR এর সমান নিয়ে BR এর উপর একটা লম্ব টেনে দিই এখানে, বা BR থেকে কিছু অংশ কেটে নিই, যেমন আমরা এখানে
কে বিন্দুতে ছেদ করলো, তাহলে কি হলো এ আর এবং বি আর এর মধ্যে পাথ ডিফারেন্সটা হচ্ছে কত বিকে। সো বিকে কন্ট্রোল করবে আর কে আর অন্ধকার হবে নাকি উজ্জ্বল হবে। তাহলে পাথ ডিফারেন্সটা যদি হয় n ল্যাম্ডা তাহলে r ডেফিনেটলি উইল বি ইকুয়াল টু উজ্জ্বল, আর পাথ ডিফারেন্সটা যদি হয় টুয়াইস n প্লাস 1 ল্যাম্ডা বাই 2 তাহলে অবশ্যই rটা হবে অন্ধকার। rটা কি হবে অন্ধকার। হ্যাঁ, ফলে এই c থেকে r পর্যন্ত সাকসেসিভলি পর্যায়ক্রমিকভাবে অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল পোর্ট্রেট সৃষ্টি হতে থাকবে। অন্ধকার উজ্জ্বল পোর্ট্রেট সৃষ্টি হতে থাকবে। আর বিন্দু উজ্জ্বল আর অন্ধকার এটা সম্পূর্ণ নির্ভর করে দেয় কে নির্ভর করে, কার উপর নির্ভর করে? আটটা বিকের উপরে। বিকে যদি হয় n ল্যাম্ডা তাহলে আটটা হবে উজ্জ্বল বা ব্রাইট। বিকে যদি হয় টুয়াইস n প্লাস 1 ল্যাম্ডা বাই 2 তাহলে আটটা হবে অন্ধকার। এইভাবে সি থেকে আর পর্যন্ত সাকসেসিভলি পর্যায়ক্রমিকভাবে অন্ধকার উজ্জ্বল পোর্ট্রেট সৃষ্টি হতে থাকবে। এই আলোকীয় এইখান থেকে আমরা এই জিনিসগুলো ক্যালকুলেশন করব। তার আগে আমি তোমাদেরকে এখানে একটু বলে দিই, এই অংশটাকে বলি হচ্ছে আমরা দেখো ডিসটেন্স বিটুইন টু সাকসেসিভ ব্রাইট এন্ড ডার্ক, পর্যায়ক্রমিক অন্ধকার উজ্জ্বল এর মধ্যে যে দূরত্ব তাদেরকে আমরা বলি হচ্ছে ডিফারেন্স বা ব্যবধান বা ডিফারেন্স, DIFFERENCE ডিফারেন্স, চিরের ব্যবধান। এইটুকু আমাদের খেয়াল রাখতে হবে। আর এই একটা যে কোনো একটা হয় এটাকে আর না হয় এটাকে, যে কোনো একটাকে আমরা বলবো হচ্ছে প্রস্থ। এটা হচ্ছে চিরের প্রস্থ width, WIDTH width, এটা বলবো WIDTH width, এটা হচ্ছে width আর এটা হচ্ছে ডিফারেন্স। খেয়াল রাখতে হবে। তাহলে শুধু একটা উজ্জ্বলের অংশকে আমরা বলি উজ্জ্বলের প্রস্থ, অন্ধকারের একটা এই একটা অংশকে আমরা বলি হচ্ছে অন্ধকারের প্রস্থ, আর একটা অন্ধকার আর উজ্জ্বল মিলে যে জায়গাটা তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে ফেজ ডিফারেন্স। এই ডিফারেন্স এবং এইখান থেকে পরে আমরা হয়তো থিওরি পড়ার পরে আমরা বুঝতে পারবো যে কিভাবে এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায়, কখন ডি হয় কখন টুয়াইস ডি হয়। তো এটা আমাদেরকে আর বেশ ক্যালকুলেশন করে নিতে হবে, তার জন্য একটু সময় আসলে লাগবে, কিন্তু আমাদের আসলে আজকে ক্লাসের সময় শেষ হয়ে গেছে। যেহেতু ক্লাসের সময়টা শেষ হয়ে গেছে, এইখান থেকে আগামীকালকে আবার ক্লাস আছে, আমরা একই সময় আমরা আগামীকালকে এইখান থেকে আমরা শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আজকে পড়াটা। যদি বুঝে থাকো তাহলে তো খুব ভালো। যখন আমরা কোনো বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব তখন কোথা থেকে শুরু হয়েছে আর ভিতরে কি কি আছে এই ব্যাপারগুলো আমরা একটু নিজের দায়িত্বে বুঝে বা মনে রাখার চেষ্টা করব। তাহলে দেখো পড়াটা অনেক আনন্দদায়ক হবে। পড়াটা যেন কষ্টকর বিষাক্ত না হয়, আমরা এদিকে আমরা খেয়াল রাখবো সবসময়। তা পড়াটা সবসময় উপভোগ করতে হবে, আর উপভোগ করার প্রথম শর্তই হচ্ছে পড়াটা বুঝতে শেখাতে আমি বুঝতে পারছি কিনা। তো এই পর্যন্ত খুব ভালো করে করো। আজকে কোনো হোমওয়ার্ক নাই, আগামীকালকে হোমওয়ার্ক দেবো আমরা। আগামীকালকে আমরা এটা শেষ করবো। এট দ্য সেম টাইম আমরা কালকে ডিফ্রাকশন অফ লাইট এটা শেষ করে আমরা ডিফ্রাকশন অফ লাইট আলো অপবর্তন নিয়ে আমরা আলোচনা করবো আর কি। এরপরে আমরা পোলারাইজেশন করলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো, আবার দেখা হবে। সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।